বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কিছু নাটকীয় দৃশ্য আমরা লক্ষ্য করছি এবং কিছু নতুন সমীকরণ, নতুন একটা মোড় আমরা লক্ষ্য করছি, একটু ব্যতিক্রম। অ্যাট দি সেম টাইম পররাষ্ট্র নীতি নিয়ে জামাতের খেলা চলছে সমানে সমান। দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা, আরেকদিকে মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে যোগদানে বাংলাদেশের আগ্রহ, আরেকদিকে চীন বাংলাদেশ সম্পর্কের ঘনিষ্ঠতা, পাকিস্তান তুরস্কের সাথে বাংলাদেশের ডিপ এনগেজমেন্ট, এগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির সুস্পষ্ট প্যারাডাইম শিফটের ইঙ্গিত। এখানে অনেকে দায়িত্ব পালন করছেন যারা অতীতের অবস্থান বদল করে এখন রোল প্লে করছেন, যেমন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 1, পররাষ্ট্র প্রতিমন্ত্রী 2, এরকম দুইজন আছে। এই দুইজনে কিন্তু ভারতপন্থী। আমরা অতীতে তাদেরকে ভারতের দালাল বলে গালি দিতাম। সে ভারতপন্থী প্রতিমন্ত্রী এখন বাংলাদেশপন্থী হিসাবে রোল প্লে করছেন, ভারতের বিরুদ্ধে রোল প্লে করছেন। ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং রক্তে মাংসে ভারত বিরোধী ডক্টর খলিল রহমান তিনি তো আছেনই, তবে এখানে একটা বিষয় ইজ ভেরি ইন্টারেস্টিং, খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তারেক রহমান। এই বিষয়টা আমার আজকের আলোচনার অন্যতম ফোকাস পয়েন্ট। এখন তিনি বানিয়েছেন না বানাতে বাধ্য হয়েছেন? এর উত্তর হচ্ছে বানাতে বাধ্য হয়েছেন। কারণ তাকে কেন বানাতে যাবে? তিনি তো বিএনপির কেউ ছিল না, বরং বিএনপি তার তীব্র বিরোধিতা করত। সালাউদ্দিন আহমেদ তাকে গালাগালি করত, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলত, তিনি বাংলাদেশি না এইসব কথাবার্তা বলতেন, অনেক বিষয় আছে। তাকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, এটা ইচ্ছায় বানিয়েছেন বলে মনে হয় না। এটা ইউনূসের সাথে একটা এগ্রিমেন্টের ফল, অথবা এই খলিল রহমান বিএনপিকে ক্ষমতায় আনতে অনেক রোল প্লে করেছে, যার ফলে সেই চুক্তি অনুযায়ী তাকে বানানো হয়েছে। তবে এটা একটা রিওয়ার্ড, এটা স্বাভাবিক না। স্বাভাবিক হচ্ছে বিএনপির কোনো নেতাকে বানাবে। তো দর্শক, স্বাভাবিক হলে মঈন খান বা এরকম কাউকে বানাতো, কিন্তু অস্বাভাবিক। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেছেন কিনা, ডক্টর খলিল রহমানকে একা কোথাও কখনো তারেক রহমান পাঠান না, সিঙ্গেল একা কোথাও কোনো মিটিং করতে দেন না, এমনকি একটা প্রেস ব্রিফিং করতে দেন না। খলিল রহমানের পেছনে একজন লাগিয়ে দেন। এই যে দুইজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার অন্যতম হেকমত এটা যে একজনে এইসব কাগজপত্র বা দায়িত্ব ভাগ করে দিয়েছেন, এগুলো দেখবে, আর একজনে এইটা সেইটা দেখবে। মূল হচ্ছে যে ডক্টর খলিল রহমান পেছনে তুমি লেগে থাকবা। যেহেতু খলিল আমাদের লোক ছিল না, অতএব তিনি একা আবার কিছু না করেন, আমার চাইতে প্রধানমন্ত্রী চাইতে আবার বেশি বুঝে না ফেলেন। এজন্য প্রধানমন্ত্রী বিশ্বস্ত একজন খলিল রহমানের সাথে সবসময় থাকে, এবং বেসিক্যালি হুমায়ুন কবির থাকেন সবসময়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর আশেপাশে আষ্টে পৃষ্ঠে লেগে থাকেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। রাজনীতি এমনই একটা খেলা যে কাউকে বিশ্বাস করা যায় না, অথবা স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছু নেই। তার মধ্যেও তারেক রহমানের একদম বিশ্বস্ত একটা সার্কেল এই মন্ত্রী পরিষদে আছে। তারেক রহমান মনে করেন যে এরা তার সাথে কখনো বেইমানি করবে না। লন্ডন গ্রুপ, যেটা হুমায়ুন কবির 2.5 বছর বয়সে লন্ডনে গেছেন। এরপরে মাহাদি আমিন, এরা লন্ডন গ্রুপ। এরা বাংলাদেশে এদের জেল জুলুম বা সাংগঠনিকভাবে কোনো অবদান নাই, কিন্তু সরকার চালাতে তারেক রহমান তাদেরকেই সবচেয়ে বেশি বিশ্বাস করছেন। যারা বাংলাদেশে জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, তাদের চাইতেও বেশি বিশ্বাস করছেন এই লন্ডন গ্রুপকে। এই জন্য লন্ডন গ্রুপের লোকজন কিন্তু পুরো বিএনপির উপর এখন সরি ঘোরাচ্ছে। এতে আবার বিএনপির যারা ত্যাগী জেল খাটা গ্রুপ, তারা বিরক্ত হচ্ছে, তারা হতাশ হচ্ছে এবং তারা ক্ষুব্ধ হচ্ছে। তো দর্শক, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, দেখেন এটা এই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে সাম্প্রতিক উত্তেজনা, তার মধ্যে এটা নতুন একটা ডাইমেনশন ক্রিয়েট করবে ডেফিনেটলি। কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলাতে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে। আবার মক্কা চুক্তিতে বাংলাদেশ যাবে কি যাবে না, যখনই কোনো একটা নতুন এগ্রিমেন্ট চুক্তি বা বহুপাক্ষিক কোনো গ্রাউন্ডে যাওয়ার প্রশ্ন আসে, তখন মোরলরা সবসময় এটা নিয়ে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন বাংলাদেশ যেন মক্কা চুক্তিতে না যায়, এই জন্য ভারতের মাথা খারাপ। বাংলাদেশ যেন তুরস্ক পাকিস্তানের সাথে চীনের সাথে কোনো ডিপ এনগেজমেন্টে না যায়, ভারতের মাথা খারাপ। ভারত চায় বুঝিয়ে শুনিয়ে হাতে পায়ে ধরে যেভাবে হোক নিষেধ করে দিবে যে বাবারা আর যা করো ওইখানে যাই না।
এখন মক্কা চুক্তি নিয়ে অনেক কথা আছে, কোনো কোনো মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে এটা ট্রাম্পের তৈরি, এটা মার্কিন হেজিমনিকে আরো রক্ষা করবে। এগুলো একদম ঠিক না। এটা মার্কিন হেজিমনির ডিক্লাইনিং এর একটা প্রমাণ, কারণ এখানে ইরানকে আহ্বান জানানো হয়েছে। আবার সৌদি আরব এরা মনে করছে যে যুক্তরাষ্ট্র এখন আর তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, কারণ ইরানের মার খেয়েছে অলরেডি। বর্তমান পৃথিবীতে, বিশ্বে ইউএস ইকোনমিক হেজিমনি ক্লাশ করেছে, ফল করেছে, অলরেডি অর্থনৈতিক সুপার পাওয়ার চীন হয়ে গিয়েছে। এই জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা করে লাভ নেই। এখন এটাকে আমি বলছি না যে ইসলামিক ন্যাটো, এটা কথার কথা, বাট এর মাধ্যমে ইসলামী বিপ্লব হয়ে যাবে, সারা পৃথিবীতে মুসলিম শাসন কায়েম হবে, ইসলামী শাসন কায়েম হবে, বা এগুলো না, এগুলো আমি ইসলামিক দৃষ্টিতে দেখি না। কিন্তু মুসলিম দেশগুলো, এটা একটা ব্যাপার। আর মুসলিম দেশ এই প্রশ্নটা সামনে আনলো, মূল হচ্ছে স্বার্থ। রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে ইসলাম প্রশ্ন এখন পর্যন্ত প্রাসঙ্গিক না, এগুলো সব স্বার্থের খেলা। যতটুকু দেখেন এগুলো সব ব্যবহার করা হয়। এমনকি ইসলামী উগ্রবাদী, ইসলামী জঙ্গি, এগুলো কিছু না, আপনার কাজে লাগলে ইসলামী জঙ্গিরাও আপনার মিত্র। এই যে এখন তালেবানকে প্রয়োজন পাকিস্তানের বিরুদ্ধে, এই কারণে তালেবান জঙ্গিরা, মানে ভারতের কাছে তো জঙ্গি, তারা এখন ভারতের মিত্র। স্বীকৃতি দেয়নি এখন তালেবান সরকারকে, কিন্তু তালেবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে রাজকীয় সফর করেন। এইটাই, এখানে শত্রু মিত্র বলতে কিছু নেই। যেমন আওয়ামী লীগ সারা জীবন জঙ্গিবাদের বিরোধিতা করে এখন সেই জঙ্গিদের সাথে হাত মিলাচ্ছে, জঙ্গিদের বলছে বাবারা তোমরা বাংলাদেশে একটা অবরণ পাঠাও। বুঝতে পারছেন, রাজনীতি এমনই। এই জন্য বিশ্ব রাজনীতিতে ইসলাম প্রশ্ন ওইভাবে প্রাসঙ্গিক না যে মুসলমান ইসলাম এদেরকেই মারে, তা না। এখানে সব স্বার্থের খেলা। এখানে শিয়া সুন্নি দ্বন্দ্ব রাজনীতিতে, এটার আসলে ধর্মীয় কারণ না, এটা রাজনৈতিক। শিয়া সুন্নি বন্ধু হয়ে যেতে পারে রাজনৈতিক স্বার্থে। তো এই জন্য এই মক্কা চুক্তি বা এগুলো আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি না, কিন্তু পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে এগুলো করা হয় অনেক ক্ষেত্রে। ইসলামিক ন্যাটো আমিও ব্যবহার করি এবং করবো, বাট এর ধর্মীয় তাৎপর্য না, এটা ভূ রাজনৈতিক একটা বিষয়। এইগুলো নিয়ে যখন বাংলাদেশে একটা সম্ভাবনা, তখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, এবং এই রাষ্ট্রদূতের বৈঠকেও খলিল রহমানের সাথে হুমায়ুন কবির ঠিকই ছিলেন। দর্শক, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের আমিরও কূটনৈতিক তৎপরতা বা জামাতকে ঘিরে কূটনীতিকদের আগ্রহ, এটাও সমান সমান চলছে। মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। আমি এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে আগেও অনেক কথা বলেছি। সৌজন্য সাক্ষাৎ বলতে কোনো কথা নেই, এটা বেআইনের হিসাব না যে আপনার বাড়ির পাশে আসছি একটু দেখা করে যাই, সালাম দিয়ে যাই বেআইনকে, না। আমি মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে করাইছি, বিষয়টা এরকম না। এই সৌজন্য সাক্ষাৎ বিশেষ উদ্দেশ্যে কোনো একটা টপিক নিয়ে এসেছে, যে টপিকটা সরাসরি বলা যায় না, যার ফলে নাম দিয়েছে সৌজন্য সাক্ষাৎ। তো জামাতের কূটনৈতিক বৈঠক নিয়মিত চলছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেন্দ্রিক রাজনীতি এখন সত্যিকার অর্থে জমে উঠেছে।